বাসায় যাওয়ার পর দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলো একেবারে দরজার খটখট আওয়াজ শুনে। কোনো মতে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিয়া বলল, এই মিয়া, আপনি এত ঘুমান কেন? তোমার এই সময় হলো আমাকে ডাক দেওয়ার? আর একটু ঘুমালে কতই না ভালো হতো। এত ঘুমাতে হবে না, যান চোখে পানি দিয়ে আসেন, বাবা আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি আসছি। কেন আমাকে ভিতরে আসতে বলবেন না? দরজা পর্যন্ত এসে বলছো আমাকে ভেতরে আসতে বলবেন না? তোমার যদি ইচ্ছা হয় তাহলে আসবে, নইলে এখানে দাঁড়িয়ে থাকো। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া আমার রুমের সবকিছু গুছিয়ে রেখেছে। আমি এসব দেখে বললাম, যতটা খারাপ মনে করেছিলাম তোমাকে, তুমি ততটাও খারাপ নও। কেন আমাকে খারাপ মনে হয়? আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি? আমি দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে বললাম, তোমার নজর ভালো না, আগে নজর ঠিক করো, ঠিক আছে? রিয়া হাসতে হাসতে রুম থেকে বের হয়ে বলল, ভয় পেয়েছেন বুঝি? ধুর, চলো তো এখন দেখি তোমার বাবা কি কথা বলে। রিয়ার সাথে ওদের বাসায় গেলাম। এতটাও দূরে না, এখান থেকে 5 মিনিটের রাস্তা হবে হয়তো রিয়াদের বাসা। রিয়াদের বাসার ভেতরে যেতেই ওর বাবা মায়ের সাথে আমার পরিচয় করে দিল। ওর বাবা শুধু বলল আমি যেন বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতেই পালন করি। মনে মনে বললাম, আমার পছন্দের মেয়ের বিয়ে আর আমি কিনা সেটা নিজ হাতে পালন করব? এটা কিভাবে হতে পারে? রিয়াদের বাসা থেকে বের হওয়ার পর রিয়া বলল, একটা কথা বলবো আপনাকে। হুম হুম বলো। পরি আপু রাগ হয়তো একটু বেশি, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি যদি বলি তাহলে তুমি ওর সাথে প্রেম করলে ঠকবে না। রিয়া, বিষয়টা এমন না। দেখো, তোমার সাথে আমার কিছু দিনের পরিচয়, হয়তো তুমি আমার বড় ভাইয়ের মতো, তবে আমি তোমাকে আমার বন্ধুর মতো দেখি। আমি দাঁত কেলে বললাম, অবশেষে পিচ্ছি একটা মেয়ে আমাকে ওর বন্ধু বানিয়ে দিল। কেন, বন্ধু হওয়ার জন্য কি বয়স লাগে নাকি? বাদ দাও, তোমার হবু হাজবেন্ডের সাথে তো পরিচয় করালে না। দেখবো নে, একবারে বিয়ের সময়। রিয়া, তুমি যার ঘরে বউ হয়ে যাবে তার কপাল খুব ভালো হবে। আপনি না বললেন আমি খারাপ একটা মেয়ে? তোমার মতো ভালো কোনো মেয়ে হয় না। তোমার ঝগড়াগুলো আমার খুব ভালো লাগে। ও মা, আপনি আবার কি বলেন? যেটা সত্যি তাই বললাম। হঠাৎ বাসার ভিতর থেকে আওয়াজ এলো, লাদেন, একটু এদিকে আসো তো। তোমার রিয়া চলো, আন্টি মনে হয় আমাকে ডাকতেছে। না, আপনি যান, শরীরটা আজকে ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। আমি ঘুম পাড়ি দিয়ে আসবো নাকি? রিয়া আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বললো, চাইলে আসতে পারেন। তা পিচ্চি মেয়েকে বুঝি কোলে করে ঘুম পাড়ি দিতে হবে? রিয়া চোখ লাল করে বলল, তবে রে, আপনাকে আজকে খাইছি। আমি দৌড় দিয়ে বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বললাম, যেদিক থেকে আসলে ওদিকে যাও, বদমাইশ মেয়ে কোথাকার। রিয়া বাইরে থেকে বলল, তোমাকে আমি দেখে নিব, আমার সাথে মজা করা না। প্যান্ট খুলে যদি আমি তোমার হাতে না ধরিয়েছি, তাহলে আমার নাম রিয়ানা। তাহলে এই কটকটে রেখে দাও। বাইরে থেকে আর কোনো আওয়াজ শুনলাম না, হয়তো রিয়া চলে গেছে। আমি ভেতরে গিয়ে সোফায় বসে বললাম, আন্টি বলেন কি হয়েছে? আন্টি পান খেতে খেতে বলল, তোমাকে যে বলেছিলাম আমি সেটার কি করলে? আন্টি আজকে তেমন কোনো সময় পাই নাই, তবে আজকে রাতে হয়তো একটু খবর নিয়ে দেখতে পারি। আপনি ঠিকানাটা দিলে বেশ ভালো হতো। আন্টি একটা কাগজ আমার হাতে দিয়ে বলল, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, তুমি শুধু সময় খবর নেবে। আর আমাদের তুমি হতাশ করো না। যদি রিয়ার বিয়ে ওর সাথে হয়ে যায় তাহলে আর ওর জীবনটা যে বরবাদ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ছেলেটা খারাপ হয় আমি এই বিয়ে হতেই দিব না। এভাবে কিছুক্ষণ আন্টির সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেলাম। বিকেলে রেডি হয়ে মিতুকে পড়াতে যাব বলে বাসা থেকে বের হলাম। ফোনটা বের করে রবিনকে কল দিলাম। রবিন ফোন ধরে বলল, লাদেন, বল কি হয়েছে? রাতে একটু আমার সাথে দেখা করিস তো, কিছু কাজ আছে। কেন, দরকারি কোনো কাজ আছে নাকি? ওটাই মনে কর তুই। আচ্ছা ঠিক আছে, আসবো না। এখন তুই কোথায় যাস আবার? মিতুকে পড়াতে যাচ্ছি। সাথে আবার দরজা বন্ধ করে পরীকে পড়াস না, নইলে কিন্তু বিয়ের আগেই বাচ্চার বাপ হয়ে যাবি। শালা, তুইও আমার সাথে মজা করিস? ঠিক আছে ঠিক আছে, কর। সময় খারাপ যেহেতু আমার। আচ্ছা সরি, শোন তাহলে, পরীকে কি উত্তর দিবি? ওই তুই যেটা বললে সেটাই, তবে তোরে একটা সত্যি কথা বলবো। বল। না এখন না, পরে বলবো না, তুই রাতে দেখা করিস। আচ্ছা ঠিক আছে।
রবিনের সাথে কথা বলতে বলতে মিতুদের বাসায় এসে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই পরি এসে দরজা খুলে দিল। তবে আজকে পরীকে সত্যি সত্যি খাটে একটা মেয়ে মেয়ে লাগছে, কারণ আজকে পরি শাড়ি পরেছে। আমি পরি থেকে নজর সরিয়ে মিতুর রুমের সামনে গেলাম। পেছন থেকে পরি বলল, আজকে আর পড়ানো লাগবে না, তুমি গিয়ে বসো, আমি আসছি। আমি পরির কথা কানে না নিয়ে মিতুর রুমের সামনে আওয়াজ করলাম, মিতু তুমি কি ভেতরে আসো? ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ স্যার আসেন, আমি তো আপনার জন্য বসে আছি। আমি ভেতরে গিয়ে দেখি মিতু টেবিলে বসে পড়ছে। তবে মিতুর কপালের ঘাম থেকে আমি বুঝে গেছি মিতু কোথা থেকে দৌড়ে এসে পড়তে বসেছে। হয়তো আমি এসেছে দেখে এসেছে। আমি টেবিলে বসতে বসতে বললাম, ভালোই তো দেখি অভিনয় করতে পারো, আমাকে দেখে কোথা থেকে দৌড়ে এসেছো, যাতে আমি এসে দেখি আমার ছাত্রী একেবারে পড়ালেখা করে উড়িয়ে দিচ্ছে। মিতু হাসি দিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন স্যার? কিভাবে বুঝেছি এটা তোমার বুঝতে হবে না, এখন বলো যেগুলো দিয়েছিলাম সেগুলো শিখছো তো? আজকে তো কোনো পড়াই হবে না স্যার, আপু আপনার জন্য শাড়ি পরেছে, আর আমার বাবা মা দাওয়াত খেতে বাসা থেকে বেরিয়ে গেছে। আপু নাকি আজকে আপনার সাথে রোম্যান্স করবে। মিতুর কথা শুনে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আর তখনই পরি দরজা খুলে রুমে ঢুকে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো? আমি ভয়ে ভয়ে বললাম, জি জি ভালো আছি, তো তুমি ভালো আছো? পরি আমার পাশে বসে মিতুর হাতে ওর ফোনটা দিয়ে বলল, তুই এখন গেম খেল, আমি তোর স্যারের সাথে প্রেম করব। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, দেখো পরি, আমি এখানে তোমার বোনকে পড়াতে এসেছি, তা আমাকে তুমি এখন। আমার মুখে পরি হাত দিয়ে বলল, কোনো কথা হবে না স্যার, এখন আমার উত্তর চাই। কিসের উত্তর? পরি আমার কোলে বসে বলল। কলেজে কি বলেছিলাম মনে আছে তো? মিতু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন মজা বোঝেন স্যার, সেই দিন তো আমাকে খুব মারছিলেন। মনে মনে বললাম, কি এক প্যাসে পড়লাম আমি, কেন যে আজকে এখানে প্রাইভেট পড়তে আসলাম। পরিবার বলল, কি হলো আমার উত্তরটা? পরি আমাকে আজকে ছাড়বে না, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। এজন্য আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়ের আগে এসব। পরি আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে আমি বলছি উল্টাপাল্টা চিন্তা করতে। আমার বোন এখানে বসে আছে দেখছো না, নইলে তো ওকেও বাসা থেকে বের করে দিতাম। দেখো পরি, আমার একটা মান ইজ্জত আছে, তাই বলে তোমার বোনের সামনে। আরে দুলা ভাই কিচ্ছু হবে না, এখানে তো আমরাই। আপনি যদি বলেন আমি বাইরে চলে যাব। আরে না না মিতু, তোমার বাইরে যেতে হবে না, এখানে থাকো। পরি আমার চোখে চোখ রেখে বলল, আচ্ছা, আমাকে আজকে সুন্দর লাগছে না বলেন তো? পরি প্লিজ তুমি একটু দূরে গিয়ে বসো, আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারবো না। পরি আমার ঠোঁট ওর ঠাটে মিলিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, তোমার সেই সাহস নেই আমি জানি। তাই বলে তোমার ছোট বোনের সামনে? মিতুর চোখে হাত দিয়ে বলল, দুলা ভাই আমি কিছুই দেখি না, আপনারা যা পারেন তাই করেন। আমি এবার পরীকে দূরে সরিয়ে বললাম, পরি আমাকে তোমার পছন্দ হয়েছে এটা মানি, কিন্তু আমি তো খারাপ একটা ছেলেও হতে পারি। আগে কি করেছো তা আমি জানি না, এখন তো আমি তোমাকে ভালো করেই দিব। আমার সাথে থাকলে তুমি এমনিতেই ভালো হয়ে যাবে। বিকালে কিছু খেয়ে আসতে পারি নাই, এখন আমাকে যেতে হবে, খুব ক্ষুধা লাগছে। ও এই কথা, তুমি বসো আমি আসছি। পরি রুম থেকে যেতেই মিতু হাসি দিয়ে বলল, স্যার আপনি যে আমার আপুর সাথে প্রেম করেন আম্মুকে কিন্তু বলে দিব। তাড়াতাড়ি আমাকে কিছু দিয়ে মুখ বন্ধ করেন, না হলে কিন্তু। ঠিক আছে, আগামী 2 দিন তোমাকে পড়াবো না, খুশি? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই আমি অনেক খুশি। তোমার বোন তো আমাকে পাগল বানিয়ে দেবে, কেন যে তোমাকে পড়াতে এখানে আসলাম। এবার মিতু ফোন সরিয়ে বলল, যদি আপু আপনাকে জোর করে বলে প্রেম করতে তাহলে আপনি না করে দেন, আমি আপনার কিছুই হতে দিব না। কারণ আমি চাই না আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে আপুর সাথে প্রেম করেন। এমনি কিন্তু আপু দেখতে একটু রাগী, কিন্তু বিশ্বাস করেন আপুর মনটা অনেক ভালো। আপনি ভয় পাবেন না, আমি আছি এখানে। আপনি আমার স্যার, আমার সামনে আপু আপনার গায়ে হাত তুলবে আমি এটা কখনো হতে দিব না। তবে বিশ্বাস করেন আপুর মনটা আসলেই অনেক ভালো। একবার ওর সাথে আপনি মিশে দেখেন, সত্যি ও আপনাকে ধোঁকা দিবে না। এর ভিতরেই পরি একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসে বলল, তা কি দিয়ে কথা হচ্ছে শালিতুলা ভাইয়ের? আমি মিতুর দিকে তাকাতেই ও চুপ হয়ে আবার ফোনের দিকে নজর দিল। পরি আমার সামনে খাবার রেখে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিতে হবে? এবার আমি পরির হাত ধরে আমার কোলে বসিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, বিশ্বাস করো তোমাকে আমি এই মন দিলাম, আমাকে ধোকা দেবে না তো? পরি আমার দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, ও ভাবতেও পারে নাই হয়তো আমি এটা করব। আমি আবার বললাম, কি হলো সিনিয়র ম্যাডাম, আমি কি বলছি এত উত্তর দিলে না তো? পরি শুধু বলল, এই জীবন থাকতেও না।
আমি সাথে সাথে পরীকে জড়িয়ে ধরে বললাম, মনে থাকে যেন। মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল। ভালোবাসে জয় হোক। কিছুক্ষণ পর পরীর মুখ তুলে দেখি ও কান্না করছে। আমি পরীর চোখের পানি মুছে বললাম, হয়েছে, আপনাকে আর কান্না করতে হবে না, এখন আমাকে আপনি খাইয়ে দেন। পরী আমাকে ধীরে ধীরে খাইয়ে দিতে লাগলো। তুমি খেয়েছো তো? হুম হুম, খেয়েছি, তুমি আগে খেয়ে নাও। খাওয়া শেষে পরী আমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি আজকে আমি অনেক অনেক খুশি তোমাকে পেয়ে। আচ্ছা বুঝছি, এখন তো আমাকে ছাড়ো নাকি? আমার তো বাসে যেতে হবে। কেন আজকে এখানে থেকে যাও? না না, কিছু কাজ আছে আমার, এখন ছাড়ো তো আমাকে। পরী আমাকে ছেড়ে দিয়ে বলল, সত্যি কি তুমি চলে যাবে? যেতে তো হবেই। আর মিতু, ফোন রেখে বইটা নিয়ে বসতে পারো না? মিতু মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার আপুকে ছেড়ে বাসায় যেতে পারেন না, কখন থেকে তো দেখছি আপুর কোলে বসে আছে। আমি এবার দাঁড়িয়ে পরীকে বললাম, এখানে থাকলেই তোমার বোন আমার মান সম্মান সব শেষ করে দেবে, এখন গেলাম কেমন? পরী আমার কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও তো। কেন, কি করবে? ফোনের ভিতরে কিছু নেই তো আবার, নাকি কারোর সাথে প্রেমে জড়িত আছো? পরে হাতে ফোনটা দিয়ে বললাম, মিতুকে দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর রবিন ফোন দিলে বলবে বাসার নিচে আসতে। আমি কি এগিয়ে দিয়ে আসবো নাকি? না ম্যাডাম, তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো, কেমন? পরিদের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই হঠাৎ করে রবিন আমার সামনে বাইক দেখে বলল, কি ব্যাপার বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে? রবিনের বাইকের পেছনে বসে বললাম, কোনো একটা নির্জন জায়গায় নিয়ে চল, সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দেবো না। আমার কথা মতো রবিন তাই করলো, একটা মাঠের মাঝে নিয়ে গেল। সেখানে বসে রবিনকে বললাম, পরীকে হ্যাঁ বলে দিয়েছি, ভাবছিলাম ওর সাথে প্রেম করবো না, কিন্তু ওর মনটা আসলে অনেক ভালো আছে। রবিন হাসি দিয়ে বলল, এটা তো আমি আগে থেকেই জানতাম যে তুই পরীর প্রেমে পড়বি। আর তাছাড়া সিনিয়র মেয়েরা কিন্তু খুব করে ভালোবাসতে পারে। হ্যাঁ তোরে বলছে। আর তুই বিয়ে করবি কবে বলতো? আরে বেডা, আগে তো ভালো করে প্রেম করি, পরে দেখা যাবে বিয়ে কবে করা যায়। একটা কথা তোরে বলার ছিল। হুম হুম, বল। আমি রিয়ার বিষয়ে রবিনকে সব বললাম। রবিন সব শুনে বলল, আচ্ছা তাহলে কালকে আমরা গোয়েন্দা সেজে ওর বাসায় যাব। যেহেতু রিয়া আমার শালি হয়, তাহলে ওর ভালো মন্দ তো আমাকে দেখতে হবে নাকি? রবিনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। বাসায় যাওয়ার সময় রবিনকে বললাম, চল হেঁটেই যাই, তাছাড়া বাসায় গিয়ে আর কি বা করবো। রবিনও বলল, ঠিক আছে চল তাহলে। কিছুক্ষণ যাওয়ার পর একটা নির্জন গলি পড়লো। এখানে এত বেশি মানুষ আসে না, এজন্য রবিন বলল, জায়গাটা বেশি একটা ভালো না, তুই বাইকে ওঠ। এই কথাটা বলতে দেরি হলো। আর হঠাৎ করে সেদিন যে ছেলেটা কলেজে বলেছিল আমি পরীকে খুব পছন্দ করি, সেই ছেলেটার বন্ধু আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা চাইনিজ কুড়াল, যেটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম। রবিন ওকে দেখে বলল, দেখ, তোর সাথে আমরা ঝগড়া করতে এখানে আসি নাই, আমাদের পথ ছেড়ে দাঁড়া, আমাদেরকে আমাদের মতো যেতে দে। ছেলেটা উল্টো আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, সেদিন বলছিলাম না তোর গলা কেটে হাতে ধরে দিব, মনে আছে? আমি আবার যা বলি তাই করি, আজ তোদের দুই বন্ধুর মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। ছেলেটার কথা শুনে মেজাজ পুরোই খারাপ হয়ে গেল। পকেট থেকে পিস্তলটা বের করে সরাসরি ছেলেটার কপাল বরাবর বসিয়ে দিলাম। আর তখন ছেলেটা ধপ করে নিচে পড়ে গেল। রবিন তাড়াতাড়ি আমাকে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তুই এটা কি করবি? কি করলাম মানে? ও আমাদের মারবে বলছিল, তোর কি মনে হয় ও আমাদের ছেড়ে দিত? যা করেছি ভালোই করেছি। তাই বলে সাধারণ একটা কথার জন্য তুই গুলি করে দিবি? ধুর, এত কিছু চিন্তা করিস না তো, বাসে গিয়ে মাথা ঠান্ডা কর। আর আমি জানি তুই আমার কিছু হতে দিবি না, তোর উপর আমার ভরসা আছে। রবিন চুপচাপ বাসের সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল, যা করলি ভালোই হয়েছে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখব নি। কলেজে কি তুই পরীর মতো নেতা হতে চাস? না ভাই, আমার লাগবে না। এখন তোর ভিতরে আমি যেই সাহস দেখলাম, তোর সামনে পড়ি কেন, কেউ টিকবে না। রবিনের পকেটে পিস্তল দিয়ে বললাম, এটাকে কয়েকদিন একটু সুরক্ষিত জায়গায় রাখ, এমনি এটা গরম হয়ে আছে আর কেমন। রবিন আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে ঢুকে উপরে গেলাম, হাত মুখ ভালো করে ধুয়ে ছাদে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পেছন থেকে কিসের জন্য একটা শব্দ কানে ভেসে আসলো, এজন্য পেছনে তাকালাম। আর পেছনে তাকিয়ে দেখি পরি দাঁড়িয়ে আছে। আমি তো ওকে দেখে বললাম, আরে পরি, তুমি এত রাতে এখানে কিভাবে আসলে? উনি আমার সামনে এসে বলল, আমি তো একা আসিনি, বাবা মাও এসছে, নিচে হয়তো আন্টির সাথে কথা বলছে ওনারা, আর আমি তোমার সাথে কথা বলতে এখানে এলাম। কেমন হয়েছে বলো তো? আমি পরির হাত ধরে আমার পাশে বসে বললাম, অনেক ভালো হয়েছে তুমি এখানে আসছো। এখন বলো তো তুমি কেমন আছো? পরি আমাকে এক হাত দিয়ে জোরে ধরে বলল,
তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব কষ্ট হয়। মন চায় সবসময় তোমাকে এই বুকের মাঝে আগলে রাখি। ও মা, তাই নাকি? গো। আরে এই নাও তোমার ফোন। তা আমার ফোন নিয়ে তুমি কি দেখলে? আমি কারোর সাথে প্রেম করছি নাকি তাই দেখলে তো? না না, তোমার ফোন নম্বর, তোমার ফেসবুক আইডি এসব নিলাম। আমি তো ভাবছিলাম আমাকে হয়তো তুমি সন্দেহ করছো। পাগল হয়েছে তুমি? আচ্ছা পরি, তোমার বাবা মা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়? আমি তো তোমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তোমারে বলছে আমি এই বিষয়ে আম্মুর সাথে কথা বলবো। আর আমি যা বলি আমার পরিবারের সবাই তাই করে। পরি, তুমি কি একটা কথা বলবো? হুম, বলো। তুমি জানো আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম একটা ছেলে। তোমার কে আছে কি না আছে এটা আমার জেনে লাভ নেই। তুমি শুধু আমার হয়ে থেকো, তাহলেই হয়ে যাবে। আমার কেন জানি মন বলছে তুমি আমার কাছ থেকে খুব শীঘ্রই হারিয়ে যাবে। পরে আমার ঠোঁটে চুমু দিয়ে বললো, এমন কথা কোনো দিনও বলবে না। আমি শুধু তোমার। আজ থেকে যদি বেঁচে থাকি, প্রতিটা সময় প্রতিটা মিনিট শুধু তোমার জন্য বেঁচে থাকবো। আমি পরীকে 2 হাত দিয়ে জোরে ধরে বললাম, আমি আগে ভাবতাম আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু তুমি যখন আমার পাশে দাঁড়ালে তখন আমি একটু সাহস পেলাম। এসব কথা বাদ দাও তো। দেখো না আজকের আকাশটা কত সুন্দর লাগছে। তোমার থেকেও তো নয়। সত্যি আমি সুন্দর তো? অনেক অনেক সুন্দর, যেটা প্রকাশ করার মতো নয়। আহা, কি সুন্দর প্রেম! এই মাঝরাতে তোমরা ছাদে বসে প্রেম করছো, লজ্জা করছে না? পরীকে ছেড়ে পিছনে তাকে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। আমি হাসি দিয়ে বললাম, এখানে জরুরি একটা মিটিং চলছে, আর এর ভিতরে তুই হঠাৎ করে এখানে কেন আসলি? রিয়া পরীর দিকে তাকে বললো, আপু, আঙ্কেল আন্টি নিচে দাঁড়িয়ে আছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। পরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আজকে আসি বাবু, কেমন? পরে কথা হবে। আর কালকে আমি একটু কলেজে দেরিতে যাব, কিছু মনে করবে না। এই কথা বলে পরি চলে গেল। পরি যাওয়ার পর রিয়া বলল, তা কবে থেকে এসব চলছে? তুমি বলছো পরি ভালো একটা মেয়ে, এজন্য ওকে না করতে পারলাম না। এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারলেন? আমি বলছি দেখে আপনি প্রেম করছেন? বাহ বাহ, বাদ দাও এসব। তা বিয়ের কাজ কতটুকু এগোলো? অনেকটাই, যেটা বলার বাহিরে। আচ্ছা, আমি গেলাম, এমনি অনেক রাত হয়ে গেছে। আজকে আমার বাসায় থেকে যাও, পরে বলবে। আমি তোমাকে আমার বাসায় থাকার জন্য বলি নাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও, তা আপনি কি নিজ মুখে এই কথা বলেছেন নাকি? ঠিক আছে, চলেন, দেখি আপনার কত সাহস। আমি দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে বললাম, আমাকে তো কুত্তা কেমন দিয়েছে নিজের মান সম্মান আরেকজনের হাতে তুলে দিতে। আচ্ছা, আপনি এত ভীতু কেন? কে বলছে আমি ভীতু? তাহলে দরজা খোলেন, দেখি কতটা সাহস আছে আপনার। আরে যাও, তোমাকে আমি বলছি দেখে তোমার থাকতে হবে। আমি একটা ছেলে, তুমি একটা মেয়ে, পরে যদি পরি আপুকে ফোন করে বলবো নাকি এইসব কথা? বোন তোর পায়ে পড়ি, তুই এখান থেকে যা। রিয়া হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি বিছানার উপর বসে বললাম, যাক বাবা, বাঁচা গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই রবিনকে পেলাম না, তাই একা একাই হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের মাঠ পর্যন্ত যেতেই পেছন থেকে রবিন আওয়াজ করে বলল, আজকে যে আমাকে একা রেখে চলে আসলি? আমি পেছনে তাকিয়ে বললাম, আমি তোর একা রেখে চলে আসছি না। রবিন আমার হাত ধরে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, রাতে খবরটা কি শুনলি? কি হয়েছিল বল। বাড়ি থেকে নাকি ও কোনো কারণে বলে এসেছিল আত্মহত্যা করবে। আর তুই তো থাক, বাদ দে। এখন সবাই মনে করেছে ও আত্মহত্যা করেছে। যাক বাবা, তাহলে বেশ ভালোই হয়েছে। এখন চল, আজকে আর ক্লাস করা যাবে না। রিয়ার বিষয়ে খোঁজ নিতে হবে। কি রে রবিন, তোরা এখানে কি করিস? আবার সেই সভাপতির ছেলে আমাদের সামনে আসলো। রবিন মন খারাপ করে বলল, সাইমন, একটা কথা জিজ্ঞেস করব। ছেলেটা রবিনের দিকে তাকিয়ে বলল, কর। তোর বন্ধু কি কারণে আত্মহত্যা করলো রে? রবিনের কথা শুনে ও কোনো কথা বললো না, চুপচাপ সামনের দিকে হাঁটতে লাগলো। আর আমার দিকে তাকিয়ে বলল, তোকে দিয়ে দিলাম পরীকে, বিয়ে করে নে। তবে ওর সাথে আমার আগের কিছু হিসাব আছে, ওটা শেষ করার পর তুই বিয়ে করে নিস, কেমন? কলার বাকুল ছেড়ে কলা ঠিকই আমি খাবো, তুই শুধু গাধার মতো দাঁড়িয়ে কলার বাকুল খাবে। এই কথাটা মনে রাখিস। ছেলেটা যাওয়ার পর আমি বললাম, ওর নাম কি সাইমন নাকি? ওর নাম সাইমন।
তাহলে ওর একটা ব্যবস্থা করে ফেলি, কি কস? দিব তোর একটা হালা, দিব তোর একটা হালা। এমনি এক চিন্তায় বাঁচি না, আবার আরেক চিন্তা দেশ তুই আমাকে। আচ্ছা এখন চল রিয়ার বিষয়ে দেখি। চল। রাস্তায় হাঁটতে হাঁটতে রবিন বলল, আজকে তো তোর সিনিয়র গার্লফ্রেন্ডকে দেখলাম না, বিষয়টা কি বলতো? নতুন নতুন গার্লফ্রেন্ড পেলি বেশি করে প্রেম করবি তা না? কালকে রাতে বলে গেছিল ওর নাকি কি একটা কাজ জরুরি আছে, এজন্য কলেজে দেরিতে যাবে। কি রাতে তোর সাথে দেখা হয়েছিল পরীর? আরে বেড়া, আমার ফোন ওর কাছে ছিল, ওটা দিতেই আমার কাছে আসছিল। ও তাই বল, আমি তো ভাবছিলাম অন্ধকারের মাঝে। তোর মাথায় একটা দিব হালা, শুধু উল্টাপাল্টা চিন্তা করিস। আর রবিন পিস্তল নিয়ে আসছোস? এখন আবার ওটা দিয়ে কি করবি? দেখি কি করা যায়। ওই বাসার কথাই তো বলেছিল না আন্টি? এই বাসার কথাই। ওই তো ছেলেটা বের হচ্ছে। ছেলেটা বের হয়ে একটা অটো নিয়ে কোথায় যেন যেতে লাগলো। রবিন তাড়াতাড়ি বলল, ওর পিছু করতে হবে, তাড়াতাড়ি কর। আমারও ওর পিছনেই যেতে লাগলাম। মাঝপথে ছেলেটা একটা মেয়েকে গাড়িতে তুলে নিল। আমরা শুধু ওর কাহিনী দেখছি। শেষে একটা হোটেলের সামনে ওর অটো গিয়ে থামলো, আর আমরাও নেমে গেলাম ওর পেছনে। তবে একটু আড়ালে। রবীন্দ্র চোখ বড় করে আমাকে বলল, লাদেন, এটা তো আবাসিক একটা হোটেল। আমি অবাক হয়ে বললাম, কি? বেটা, আর ওরা দেখ ভেতরে ঢুকেছে, তার মানে? বলতে হবে না, আমি বুঝে গেছি। তুই রিয়াকে তাড়াতাড়ি এখানে আসতে বল। কিন্তু ওর তো ফোন নাম্বার নেই আমার কাছে। তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর, ওকে হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আমি ফোনটা বের করে আন্টির নাম্বারে কল দিলাম। আন্টি ফোন ধরে বলল, হ্যালো, কে? আন্টি আমি লাদেন, রিয়া এখানে আছে? না, ও তো বাসায়। আন্টি তাড়াতাড়ি ওর বাসায় গিয়ে ওকে এই ঠিকানায় পাঠিয়ে দেন। ছেলেটা একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, রিয়াকে সবকিছু দেখতে হবে। বাবা, রিয়াকে 5 মিনিটের মাঝে ওখানে যেতে বলছি। তুমি শুধু ওর দিকে নজর রাখো। আজকে যেন প্রমাণ সহ রিয়াকে সবকিছু দেখাও। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করেন। ফোন রাখার পর রবিন বলল, কি বললো আন্টি? রিয়া এখানে আসছে। ও তাহলে তো ভালোই হলো, কিন্তু আমাকে তো এখন যেতে হবে। ওমা, তুই আবার কোথায় যাবি? আর আমি একা একা এসব কিভাবে সামলাবো? আরে আমার গপ কি জানি, আমি একটা বিপদে পড়েছি, যেতে তো হবেই। রবিন আমার পকেটে পিস্তল ঢুকিয়ে দিয়ে বলল, মাথা ঠান্ডা করে কাজ করিস কেমন? সাবধান, উল্টাপাল্টা কিছু করিস না। আচ্ছা ঠিক আছে যা। রবিন চলে যাওয়ার পর কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। তবে রিয়া আমাকে খুঁজছে আমি কোথায় আছি। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, এত দেরি হলো কেন এখানে আসতে? রিয়া রেগে বলল, বাবার সাথে আজকে মার্কেটে যাব বলছিলাম, আর তুমি চাচিকে বললে তাড়াতাড়ি এখানে আসতে। কেন বললে বলো তো? তোমার হবু হাজবেন্ড একটা মেয়ে নিয়ে এই হোটেলে ঢুকছে। রিয়া চোখ বড় বড় করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, ভেতরে চলো, কোনো কথা বলবে না। রিয়াকে ভেতরে নিয়ে গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে বললাম, স্যার আমাদের কিছু তথ্য দরকার ছিল। ম্যানেজার বলল, সরি স্যার, আমরা কারো গোপন তথ্য দিই না। আমি ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট দিয়ে বললাম, এখন বলেন, কিছুক্ষণ আগে এই সুমন নামে একটা ছেলে এখানে আসছিল, সে কি এখানে আছে নাকি? ম্যানেজার বলল, স্যার, এই নামে একটা ছেলে আসছে এখানে 5 মিনিটের উপরে। আর বিশেষ করে এই ছেলে আমাদের রেগুলার কাস্টমার। আমি ধন্যবাদ দিয়ে রিয়ার হাত ধরে হোটেল থেকে বের হয়ে বললাম, কি আমার কথা তো এখন বিশ্বাস হলো? আন্টি আগে থেকেই জানতো এই ছেলেটা ভালো না, আর তোমাকে অবস্থায় ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এবার রিয়ার একটা হাত ধরে বললাম, কিছুক্ষণ অপেক্ষা করো, ওরা হয়তো বেরিয়ে আসবে, পরে ইচ্ছে মতো শাস্তি দেবে। রিয়া কোনো কথাই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। 10 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর রিয়ার হবু হাজবেন্ড একটা মেয়ের হাত ধরে বের হলো। রিয়া যে সুমনের কাছে যাবে, আমি ওর হাত ধরে আটকে বললাম, একটু অপেক্ষা করো, দেখিও কি করে। রিয়া আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, যেটা থেকে আমি নিজেই পর্যন্ত ভয় পেয়ে গেলাম। ওরা সামনের দিকে হাঁটতে লাগলো, আমরা আড়ালে ওদের ফলো করে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা একটা পার্কে ঢুকে গেল, ওদের পিছনে পিছনে আমরাও যেতে লাগলাম। তবে আমি পার্কে ঢুকেই পরীকে মেসেজ করে বললাম, তাদের এখানে আসো, আমি একটা সমস্যায় পড়েছি। আমি জানি এখানে রিয়া ঝামেলা করবে, আর আমি একা এসব সামলাতে পারবো না বলেই পরীকে এখানে আসতে বললাম। ওরা গিয়ে একটা বেঞ্চের মাঝে বসলো, আমরা আড়াল থেকে ওদের ফলো করছি। সুমন মেয়েটাকে বলল, আজকে কতই না মজা হয়েছে, কি বলো? মেয়েটা শুধু বলল, তুমি আমাকে বিয়ে করবে তো? সুমন মেয়েটাকে জোর ধরে বলল, তুমি যদি বলো তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করে নিব। রিয়া হঠাৎ করে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আজকে তোরে আমি খাইছি সুমনের বাচ্চা। এই কথা বলে রিয়া সরাসরি ওদের সামনে চলে গেল। রিয়ার পিছনে পিছনে আমিও গেলাম। সুমন তো রিয়াকে দেখে বোকা হয়ে গেল। রিয়া সরাসরি সুমনের শার্টের কলার চেপে ধরে বলল,
তুই এই মেয়েকে আবাসিক হোটেলে নিয়ে যাস, আবার তুই আমাকে বিয়ে করতেও চাস। 2 দিন পর তোর সাথে আমার বিয়ে, আর তুই বাহিরে এসব করে বেড়াস। আজকে তোর দেখ আমি কি করি। সুমন রিয়াকে বলল, দেখো রিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো, ও আমার কাজিন হয়। ও তোর কাজিন হয় না? তাহলে আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম তা বুঝি ভুল? এবার সুমনের সাথে থাকা মেয়েটা বলল, তুই কে? আমি এটা জানি না। যদি সুমনের গলার কলার না ছাড়িস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবারে মেয়েটার কথা শুনে আমারও রাগ উঠে গেল। আমি রেগে মেয়েটাকে বললাম, তোর কোন বাবা আছে তাকে আসতে বল। আজকে তোর আর তোর এই নাগরের কি অবস্থা করি তুই শুধু তাকে দেখ। সুমন রিয়াকে ছাড়িয়েই আমার দিকে তেড়ে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে দিল আর বলল, তুই কোন কুত্তার বাচ্চা রে যে তুই আমাদের দেখে নিবি? রিয়া যেই সুমনের গালে চড় দিবে, উল্টা সুমন রিয়ার হাত ধরে ওর গায়ে ঠাস ঠাস করে বসিয়ে দিল। যে আমি পেছন থেকে পিস্তল বের করবো, তখন কোথা থেকে দৌড়ে পড়িয়ে এসে আমাকে ধরে বলল, তোর কত বড় সাহস আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? আজকে তোরে আমি খাইছি। রিয়া পরীকে দেখে একটু সাহস পেয়ে বলল, হাপু, ও আমাকে ধোকা দিয়েছে, ছাড়বে না ওকে তুমি। পরে গিয়েই সুমনকে লাথি মেরে দূরে ফেলে দিল। আমি উঠে সুমনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আর ওর সাথে থাকা মেয়েটা তো রিয়ার সবগুলো চুল ছিঁড়ে নিয়েছে। শেষে অনেকগুলো মানুষ এসে বললো এসব বাদ দিয়ে যেন এখান থেকে আমরা চলে যাই। আমি রিয়াকে আর পরীকে থামিয়ে বললাম, অনেক হয়েছে, এখন চলো বাসায় যাওয়া যাক। রিয়া জোরে বলল, কারোর কাছে পিস্তল আছে? ওকে তো আমি গুলি করে মারবো, আমার সাথে বেইমানি করে। আমি রিয়াকে ধরে পার্কের বাইরে আনলাম আর পরে আমার পিছনে পিছনে আসছে। পার্কে সুমন আর ওই মেয়েটা পড়ে আছে। আসার সময় বলে আসছি তোদের না অনেক মানুষ আছে, ওদের বলি যে সে নিয়ে যেতে। পার্ক থেকে বের হতেই পরি বলল, কি হয়েছে লাদেন? রিয়া কান্না করতে করতে পরীকে জড়ি ধরে বলল, আপু, ও আমাকে ধোকা দিয়েছে। কিভাবে ও এটা করতে পারলো? পরে আমার দিকে ইশারা করে বলল। কি হয়েছিল রে? আমি ধীরে ধীরে সব বললাম। সব শুনে পরি রিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যা, এসব মনে রেখে কোনো লাভ নেই। রিয়া চোখের পানি মুছে বলল, আমি কেন ওর জন্য কান্না করব? তবে ও আমার সাথে এমনটা করতে পারলো বলো তো আপু? বলছি এসব বাদ দে। দেখ, তোর এখনো প্রেমের বয়স হয়নি। আমি মনে করি তুই বেঁচে গেছোস। এই অল্প বয়সে তোর বিয়ে হলে ভালো হতো বুঝি।